নমস্কার দর্শক বন্ধুরা, উড়ানের আজকের পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তো চলো দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্ব আমি শুরু করছি। পূজা মহারাজকে বলে, আপনি এসব ভুলে যেতে পারেন না? মহারাজ তখন চুপ করে থাকে, কোনো কথা বলে না। পূজাও কোনো কথা না বলে চলে যায় চেঞ্জ করতে। এরপরে মহারাজ কাঁদতে থাকে। তারপরে মহারাজ বলে, না না, কিছুতেই হার মানবে না। মহারাজ ভাগ্যের কাছে কিছুতেই হার মানবে না। এরপরে দেখা যাচ্ছে নিচে বউ ভাতের অনুষ্ঠান চলছে। একটা ছোট করে ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে সবাই গেস্টরা এসেছে, প্রিয়াঙ্কাকে একের পর এক গিফট দিচ্ছে। এদিকে ঠাম্মি, জয়া মাম্মাম এরা সবাই বলছে যে মেয়েটা একদম অসভ্য, গিফটগুলো নিচ্ছে কিন্তু কাউকে একটু প্রণাম করছে না। তখন প্রিয়াঙ্কার শাশুড়ি মানে পূর্ণিমা বলে ওঠে, এখন যুগ বদলে গেছে। বাবা, আমার বিয়ের সময় মনে আছে সমস্ত আত্মীয় স্বজনকে প্রণাম করতে করতে আমার কোমর একেবারে শেষ, পূর্ণিমা বলে। মহারাজের বাবা তখন বলেন, ও তাই বুঝি, আজকালকার জেনারেশন এই সমস্ত কিছু মানে না। পূর্ণিমা তখন বলে, হ্যাঁ একদমই তাই। জয়া মাম্মাম তখন বলে, আচ্ছা আজকে তো একটা ঘরোয়া বৌভাতের আয়োজন করা হয়েছে, গুটি কয়েক গেস্টকে নেমন্তন্ন করা হয়েছে, তাদেরকে প্রণাম করতেও কি কোমরে ব্যথা হয়ে যাবে? শিবের এই সমস্ত কিছু ভালো লাগে না। সে বলে, যাই আমি মেজদাকে ডেকে আনি। তখন পূর্ণিমা বাধা দেয়। সোমনাথ বলে, মা আসতে দাও না। মায়ের কাছে তখন গিয়ে বলে, একবার মহারাজকে আসতে দাও, তারপর দেখো ওকে কেমন অপদস্থ করি আমি। পূর্ণিমা তখন বলে, না সোমনাথ, তুই এটা করতে পারিস না। তোর ওর উপরে রাগ থাকতেই পারে, কিন্তু এত সমস্ত লোকের সামনে তুই ওর অপমানটা করতে পারিস না। তোর আর আমার মধ্যে ডিফারেন্স আছে। আমি ওর মা, আমি ওর জন্মদাত্রী মা সোমনাথ। আমি ওর উপর রাগ করতে পারি, মারতে পারি, বকতে পারি, আমি ওকে অপছন্দও করতে পারি, আমি ওকে কঠিন থেকে কঠিন শাস্তিও দিতে পারি, কিন্তু তুই যেটা করবি বল সেটা তুই করতে পারিস না, পূর্ণিমা বলে। সোমনাথ তখন চুপ করে যায়। প্রিয়াঙ্কা এদিকে বলে, মা ছেলে কী নিয়ে এমন বকবক করছে? এদিকে পূর্ণিমা সোমনাথকে বলে, অনেকগুলো ক্যাশ টাকা পেয়েছিস, অনেক। অ্যাকচুয়ালি গেস্টরা অনেক কয়জনই এসে এনভেলপ দিয়েছে, তার মধ্যে যথেষ্ট ক্যাশ রয়েছে। পূর্ণিমা বলে, যথেষ্ট ক্যাশ টাকা পেয়েছিস, আমি বরঞ্চ সেগুলো লকারে রেখে আসি। পূর্ণিমা তখন সেগুলো লকারে রাখতে চলে যায়। এরপরে একজন গেস্ট আসে, তারা এসে বলে, কি সুন্দর মানিয়েছে দুজনকে। সোমনাথ আর প্রিয়াঙ্কা খুশি হয়ে যায়। তারপর তারা সোমনাথের বাবার কাছে যায়, গিয়ে বলে, ঋগ্বেদ কোথায়? ঋগ্বেদ নামটা শুনেই কেমন যেন প্রিয়াঙ্কার তার মা আশ্চর্য হয়ে গেল, তারা হতভম্ব হয়ে গেল। তখন প্রিয়াঙ্কা বলে, ঋগ্বেদকে? তখন বলে যে, কেন তুমি তোমার দেওরের নাম, দেওরকে চেনো না? বলে, কোন দেওর? বলে, কেন মহারাজ, মহারাজের ভালো নাম তো ঋগ্বেদ মুখার্জি। এটা শুনে প্রিয়াঙ্কার মা একদম হতভম্ব হয়ে যায়, অবাক হয়ে যায়। সোমনাথ তখন বলে, হ্যাঁ সোনা, মহারাজের আমার গুণধর ভাইয়ের নাম হচ্ছে ঋগ্বেদ মুখার্জি। তখন মহারাজ আসে, বলে, কি ব্যাপার দাদা, হঠাৎ করে আমাকে মনে করছিস? প্রিয়াঙ্কা তো যেন ঋগ্বেদ নামটা শুনে খুব ভয় পেয়ে আছে, কিন্তু কেন সেটা বোঝা যাচ্ছে না। এরপর ওনারা জিজ্ঞাসা করেন, তোমার স্ত্রী কোথায়? তখন মহারাজ কিছু বলবে তার আগেই পূজা আসে ওখানে। পূজা এসে ওনাদেরকে প্রণাম করে, বলে, আমি পূজারিনী। তখন ওনারা বলেন, বাবা কি ফুটফুটে মেয়ে, কি মিষ্টি মেয়ে, যেন হরগৌরীর জুটি। এটা শুনে তো বাড়ির অন্যান্য বড়রা আর মহারাজের বাবা খুব খুশি হয়ে যান। প্রিয়াঙ্কা যেন অবাক চোখে তাকিয়ে আছে মহারাজের দিকে। এদিকে মহারাজ মনে মনে বলে, থ্যাংক ইউ মহারানী, আমি জানি আমি তোমার মান ঠিক ভাঙাতে পারবো। পূজাও মনে মনে বলে, আমি শুধুমাত্র বাড়ির সম্মান বাঁচাতে এখানে এসেছি। প্রিয়াঙ্কা তখন হঠাৎ করে জিজ্ঞাসা করে, তুমি কোন স্কুলে পড়তে ভাই? তখন পূজা স্কুলের নামটা বলে। তখন মহারাজ বলে, আমি আর আপনার হাজব্যান্ড একই স্কুলে পড়তাম। সোমনাথ তখন বলে, এক স্কুলে পড়তাম, এটা এত ঘটা করে বলার কি আছে? মহারাজ তখন বলে, কেন, তোর কি লজ্জা করছে? পূজা বলে, দাদা আপনি আর আপনার ভাই একই স্কুলে পড়েছেন, এটা আমরা সবাই জানি, আমিও জানি, শুধুমাত্র ইয়ারটা জানতে চাই, মানে আপনি আর আপনার ভাই ঠিক কোন ইয়ারে বয়েজ হাই স্কুল থেকে পাস আউট করেছিলেন সেইটা। মহারাজ মনে মনে বলে, এই তো এবার মিনি গোয়েন্দা জেগে উঠেছে, শুধু যদি একটু জল খাবারটা খেত, জলও খাচ্ছে না, খাবারও খাচ্ছে না, কি যে করি আমি, এই সমস্ত কিছুই ভাবতে থাকে মহারাজ। পূজা তখন প্রিয়াঙ্কাকে বলে, প্রিয়াঙ্কা দিদি কিছু ভাবছো? তখন প্রিয়াঙ্কা যেন থ মেরে আছে, চুপচাপ আছে, কিচ্ছু বলছে না। তখন সোমনাথ বলে পূজাকে, এই যে মিনি গোয়েন্দা, এখানে গোয়েন্দাগিরি না করে যাও এখান থেকে। তখন মহারাজ সোমনাথকে বলে, একটু ভদ্রভাবে কথা বল, এখানে অনেক বড়রা আছে। তখন মহারাজের বাবা বলেন, আমে দুধে মিশে যাবে আর গুটিগুলো গড়াগড়ি খাবে, এই প্রবাদটা নিশ্চয়ই শুনেছিস তুই, সোমনাথকে বলে। এরপরে মহারাজের বাবা পূজাকে বলে, চল না মা, একসঙ্গে বসে খেয়ে নিবি, আর রাগ করে থাকিস না মা, খেয়ে নিবি চল। তখন পূজা একটাও কথা বলে না, সেখান থেকে কোনো কথা না বলেই চলে যায়। মহারাজ তখন মনে মনে বলে, এত সহজে হবে না সেটা বুঝতে পেরেছি, কিন্তু ইম্পসিবলও নয় আমার কাছে, আমি আপনার শপথ ভাঙবই মহারানী, ভাঙবো। মহারাজ এটা মনে মনে বলতে থাকে। এদিকে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা খাওয়ার টেবিলেও চুপ করে বসে আছে, কিছু একটা ভাবছে। তখন তার মা চুপ করে বলে, অতীত আঁকড়ে বেঁচে থাকিস না। তখন প্রিয়াঙ্কা রেগে যায়। সোমনাথ আর সবাই লক্ষ্য করে কিছু যেন বলল শিবানী মাসিমা। তখন সোমনাথ বলে, কি বললেন আপনি?
তখন প্রিয়াঙ্কা বললেন যে অতি আঁকড়ে বসে থাকিস না, বলে যখনই কিছু একটা বলতে যাবে তখন মহারাজের দিকে তাকিয়ে থাকে রাগ রাগ চোখে প্রিয়াঙ্কা। এরপরে সবাইকে খাবার সার্ভ করে দেওয়া হয়েছে। মহারাজ ইচ্ছা করেই পূজাকে শুনিয়ে শুনিয়ে বলছে, তোমরা সবাই ঠিক করে খাচ্ছ তো, জল টল সব কিছু খেয়েছো তো? পূজা তাকায় মহারাজের দিকে, মহারাজও তাকায়, কিন্তু পূজা কোনো রেসপন্স করে না। বাড়ির বড়রা তখন বলে, তুই চিৎকার করছিস কেন ওরকমভাবে? তখন মহারাজ বলে, না না এমনি। তখন মহারাজের বাবাও পূজাকে রিকোয়েস্ট করতে থাকে, এবার তো কিছু খা মা, কিছু একটা মুখে দে, কিন্তু পূজা তাও কোনো কথা শোনে না। মহারাজ তখন মিছরির জন্য কিছু খাবার নিয়ে যায়। প্রিয়াঙ্কা তো মহারাজের দিকেই তাকিয়ে আছে, মনে হচ্ছে যেন খুব রেগেও আছে। এদিকে তখন সোমনাথের মা আসে, এসে জয়া মামাকে জিজ্ঞাসা করে, প্রিয়াঙ্কা সোমনাথকে ঠিক করে খেতে দিয়েছিস তো? তখন জয়া বলে, এসেই তো গেছিস, দেখে নে না। তখন বলে, বাবা এতে রাগ করার কি আছে? তখন জয়া বলে, রাগ কোথায় করলাম, বলে জয়া চলে যায় আবার রান্নাঘরে কাজ করতে। এদিকে প্রিয়াঙ্কার দিকে চোখ যায় পূর্ণিমার, দেখে যে চুপচাপ বসে আছে কিছু না খেয়ে। প্রিয়াঙ্কার কাছে গিয়ে বলে, সোনা কি হয়েছে সোনা, খাচ্ছ না কেন তুমি ঠিক করে? মহারাজ এদিকে মনে মনে ভাবতে থাকে, মা তুমি প্রিয়াঙ্কা বৌদিকে নিয়ে কতটা কনসার্ন, কিন্তু তুমি পূজাকে নিয়ে একটুও ভাবো না। এদিকে প্রিয়াঙ্কা চোখ কিছুতেই সরছে না, মহারাজের দিকে তাকিয়েই আছে। পূজা ব্যাপারটা লক্ষ্য করে। পূজা মনে মনে ভাবে, প্রিয়াঙ্কা দিদি ওনার দিকে এরকমভাবে তাকিয়ে আছেন কেন? সুবিনয়ের পিসিমা তখন বলে যে এখানে এমনও দুজন আছে যারা না খেয়ে বসে আছে আর আমাদেরকে খাওয়ার পরিবেশন করছে। মহারাজের বাবা তখন বলেন, এটা আর কতজনই বা বোঝে? সোমনাথ বলে, কেন পরিবেশন করছে বুঝতে পারছো না? খাওয়ারে লোভ দিচ্ছে। সোমনাথ বলে, কই সকালবেলা ঘি ভাতের হাঁড়িতে হাত দেওয়ার সময় তো খুব বলছিল আমরা অপয়া, আমরা কোনো কাজ করব না, তাহলে এখন কেন পরিবেশন করছে? পূর্ণিমা তখন বলে, তোরা খা তো, তোর ভাই আর ভাইয়ের বউ খেয়েছে, অনেক কিছুই খেয়েছে। আসলে কিশমিশের কৌটোটা বাইরে থাকতেই সে বুঝতে পেরেছে, সে মনে করেছে যে কাজু কিশমিশগুলো তারাই খেয়েছে, বলেও দেয় কাজু কিশমিশ বাদাম অনেক কিছু খেয়েছে, তুই খা। প্রিয়াঙ্কা শুনে অবাক হয় আর একটু ভয়ও পায়, আর ওদিকে মহারাজ শুনে একটু অবাক হয়। মহারাজ তখন এসে বলে, কি বললে তুমি? সোমনাথ তখন বলে, ও আচ্ছা এই ব্যাপার, তাহলে খাওয়ারে আর লোভ দেবে না, এই আমাকে মাছ দে, মাছ। তখন মহারাজ বলে, না দেবো না। মহারাজ তখন বলতে যায়, কি যেন তুমি বললে, কাজু কিশমিশ বাদাম কি যেন বলছিলে? তখন পূর্ণিমা ওই কথা না বলে যে বাচাল বউয়ের ভেড়া বর, আর এটা শুনে মহারাজ চুপ করে যায়। মহারাজ তখন রান্নাঘরে গিয়ে পূজাকে বলে, পূজা চলুন এখান থেকে, কিচ্ছু করতে হবে না, এখান থেকে চলুন। যেই পূজার হাতটা ধরে নিয়ে যাবে, পূজা হাতটা ঝিটকা মেরে সরিয়ে দেয়, বলে আমি যাব না কোথাও, আপনি যান, আমাকে আমার দায়িত্বটা পালন করতে দিন। তখন সোমনাথের এগুলো ভালো লাগে না। সোমনাথ বলে, উফ খাওয়ার সময়ও বক বক, এই খাবারটা হজম হলে হয়। তখন মহারাজ বলে, হ্যাঁ হ্যাঁ তোর সব খাবারই হজম হয়ে যাবে, তুই চিন্তা করিস না, তুই তো ধূর্ত শেয়াল। তারপর আবার মহারাজ বলে, না না তোর তো নাম বদলেছে গিরগিটি। সোমনাথ তো খুব রেগে যায়, আর দেখা যাচ্ছে সোমনাথের পাশে প্রিয়াঙ্কাও খুব রেগে যায়। প্রিয়াঙ্কা তখন বলে ওঠে, গিরগিটি রং বদলায় তাই না মহারাজ? মহারাজ শুনে একটু অবাক হয়। পূজা মনে মনে ভাবতে থাকে, এবার আস্তে আস্তে তো আপনারও রং বদলাচ্ছে আমি দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা দিদি, কেন যে আপনাদের মতো মানুষের উপর ইনি এত বিশ্বাস করে নেন এত সহজে, এই জন্যই তো এনার উপর আমার রাগ। মহারাজ রান্নাঘর থেকে প্রিয়াঙ্কার কাছে আসে, বলে, কিছু বললেন বৌদি, আপনি এরকমভাবে বললেন যে? তখন প্রিয়াঙ্কা বলে, তোমার ভালো নাম তো ঋগ্বেদ মুখার্জি তাই না? তখন মনে মনে সেখানে পূজাও আসে, আর মনে মনে মহারাজ বলতে থাকে, কিছু ধরতে পারলেন মিনি গোয়েন্দা? হঠাৎ করে প্রিয়াঙ্কা বৌদি আমাকে এরকমভাবে বলছেন আর আমার দিকে এরকমভাবে তাকিয়ে আছেন। পূজা বলে, কি হলো প্রিয়াঙ্কা দি, মিস্টার ঋগ্বেদ মুখার্জির দিকে এরকমভাবে তাকিয়ে আছেন কেন? ওনার ভালো নামটা শোনার পর থেকে আপনি কেমন যেন বদলে গেছেন। মহারাজ বলে, আমার ভালো নাম শুনে? দারুণ অবজারভেশন পাওয়ার তো তোমার। মহারাজ বলে, আমার ভালো নাম শুনে আবার কার কি বদল ঘটতে পারে? আমার ভালো নাম শুনে আপনি বদলে গেছেন প্রিয়াঙ্কা বৌদি? তখন প্রিয়াঙ্কা বলে, বদল অনিবার্য। সোমনাথ বলে, সোনা তুমি কি বলছো, কিছু বুঝতে পারছি না। মহারাজের বাবা তখন বলেন, একটু স্পষ্ট করে কথা বলো। যাও বলে যে আপনি হেয়ালি না করে সোজাসুজি কথা বলুন প্রিয়াঙ্কা বৌদি। মহারাজ মনে মনে ভাবতে থাকে যে আমার উপরে রাগ করেও তুমি আমার হয়ে ফাইট করছো, ভালো, মনে হচ্ছে আজকে রাত্রে আমি রাগটা ভাঙাতে পারবো। প্রিয়াঙ্কা বলে, তোমরা জল খাওনি, খাবার খাওনি, এইভাবে তো বেশি দিন বাঁচবে না তাই না? পূজা তখন বলে, বাঁচবো না এটাই বললেন আপনি, তাই জন্যই কি বদল অনিবার্য এই কথাটা বললেন? মহারাজও তখন একই প্রশ্ন করে, এতে খাওয়ার না খাওয়ার সঙ্গে বদল অনিবার্য কথাটার কি মানে? প্রিয়াঙ্কা এদিকে মনে মনে ভাবতে থাকে, তোমার জন্য আমার পুরো পরিবার ছারখার হয়ে গেছে, ঋগ্বেদ মুখার্জি অফ বয়েজ হাই স্কুল, এবার আমি তোমার জীবনে বদল আনবো, চরম বদল, ক্ষতিকারক বদল আনবো আমি, এই সমস্ত কিছুই ভাবতে থাকে প্রিয়াঙ্কা। মহারাজ তখন বলে, প্রিয়াঙ্কা বৌদি আপনি কি কোনো কারণে আমার উপরে রেগে আছেন? প্রিয়াঙ্কা আবারও রাগি রাগি চোখ করে মহারাজের দিকে তাকায়। পূজাও এদিকে মনে মনে সন্দেহ করে, বলে, কিছু একটা তো হয়েছে প্রিয়াঙ্কা দিদির, না হলে উনি এরকমভাবে ঘৃণার চোখে ওনাকে দেখছেন কেন?
শিবানী মাসিমা তখন বলে ওঠে, ও কিছু না বাবা, তুমি ঘরে যাও। তখন পূজা বলে, আপনি ওনাকে ঘরে যেতে বলছেন? তখন শিবানী মাসিমা বলেন যে আসলে আমার ওনার সাথে একটু কথা আছে। প্রিয়াঙ্কা তখন তার মাকে ইশারা করে, তার মা তাও বলে যে কথাটা আমাকে বলতেই হবে। প্রিয়াঙ্কা তখন হঠাৎ করে তার মাকে বলে ওঠে, কেউ কিচ্ছু কোনো কথা বলবে না। সোমনাথ এদিকে মনে মনে ভাবতে থাকে, এই মহিলার সাথে কি তাহলে প্রিয়াঙ্কার অন্য কোনো সম্পর্ক আছে? মহারাজ তখন বলে, আমি ওপরে যাচ্ছি, আপনি খাওয়া দাওয়া শেষ করে তারপর ওপরে আসুন, কথা বলছি। যাওয়ার সময় মহারাজ পূজার দিকে একটু হাসি মুখ করে যায়। পূজা তখন বলে যে এত আলাদা রকম সিচুয়েশনের মধ্যে, এত দুঃখের মধ্যে ওনার মুখে এত হাসি কিসের? সত্যি ওনার মাথাটা বোধহয় একদমই খারাপ হয়ে গেছে। সকলের সামনে আমাকে চোখ মারলো। ইস, আমি না মাঝে মধ্যে বুঝতেই পারি না যে আমি কিভাবে রিয়াক্ট করব। ওনার উপর রাগ করব নাকি কাঁদবো নাকি ভালোবাসবো, কিছুই বুঝতে পারি না। এই সমস্ত কথাই ভেবে যাচ্ছে পূজা মনে মনে। প্রিয়াঙ্কা মনে মনে ভাবতে থাকে, মহারাজের প্রাণভ্রমরা হচ্ছে পূজা, তাহলে কি ওর কোনো ক্ষতি করব? তাহলে আমার মনটা শান্তি পাবে? আমার ছোটোবেলাটা তুমি নষ্ট করে দিয়েছো মহারাজ, আমার পরিবারটাকে তুমি ভেঙে চুরমার করে দিয়েছো। আমার পুরো ছোটোবেলাটা, আমার যৌবন সব কিছু নষ্ট হয়ে গেছে শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে বরবাদ করেই ছাড়বো। এই সমস্ত কিছুই ভাবতে থাকে প্রিয়াঙ্কা মনে মনে। প্রিয়াঙ্কা পূজার দিকে তাকায়। পূজাও অনেকক্ষণ ধরেই প্রিয়াঙ্কাকে লক্ষ্য করছে আর মনে মনে একটাই কথা ভাবছে, এবার আমার ভয় করছে। এই প্রিয়াঙ্কা দিদি মানুষটা কিন্তু ভালো নয়, আমি কিভাবে ওনাকে বোঝাবো এই কথাটা, এটাই ভাবছে পূজা। এরপরে দেখা যাচ্ছে মহারাজ ঘরে এসে আয়নার সামনে অভিনয় করছে, একবার ছেলের গলা একবার মেয়ের গলা করে। একবার মহারাজ তার হয়ে কথা বলছে যে কি খাবে না, তখন পূজার হয়ে কথা বলছে, না আমি খাবো না। তখন বলে কি খাবে না, মুখ খুলে এভাবে চ্যাংদোলা করে ধরে মুখে ঠুসে দেবো খাবার, এরকমভাবে অভিনয় করছে। তখন সেখানে পূজা চলে আসে। পূজা এসে বলে, কি? মহারাজ বলে, ওরকম কটমট করে তাকানোর কি হয়েছে? পূজা বলে, আপনার সাহস না দিনের পর দিন বেড়েই চলেছে, ঠিক আছে? ওরকমভাবে নিচে সবার সামনে আমাকে চোখ মারার কি ছিল? তখন বলে, হ্যাঁ মেরেছি। পূজা তখন মহারাজের দিকে তাকায়, মহারাজও পূজার দিকে তাকায়, বলে হ্যাঁ মেরেছি, তাতে কি হয়েছে? ইচ্ছে হয়েছিল নিজের বউ যখন যা খুশি তাই করব। মহারাজের মুখে কথাগুলো শুনে পূজার অবাক হয়, মহারাজের দিকে তাকিয়ে থাকে, বলে কি বললেন? মহারাজ তখন কথা ঘুরিয়ে নেয়, বলে এই তো জল স্পর্শ করেছেন তো। আসলে পূজা একটা জলের বোতল নিয়ে এসছে মহারাজের জন্য। পূজা তখন বলে, এটা আমি আপনার জন্য নিয়ে এসেছি, বলে জলের বোতলটা টেবিলে রেখে দেয়। মহারাজ বলে, ও আচ্ছা, আমি ভাবলাম আপনি বোধহয় নর্মাল হয়ে গেছেন। এরপরে মহারাজ পূজাকে প্রশ্ন করে যে আচ্ছা সারাদিন কি জল খাওয়া হয়নি? তখন পূজা বলে না। বলে তাহলে স্নানও করেননি? বলে না, হ্যাঁ করেছি। তখন মহারাজ বলে, তাহলে ওই আরও অনেক রকমের কথা বলতে থাকে মহারাজ। সেটা শুনে পূজা রেগে যায়, রেগে মহারাজকে গলা টিপে মারতে যায়। তারপরে মহারাজ বলে কি হয়েছে, আমি কি? তখন পূজা তার রাগটা প্রকাশ করতে থাকে যে দেখুন, আমি আপনার আর বাবার উপরে অনেক রেগে আছি, তো এখন তুমি বউ এই সমস্ত কিছু বলার কি দরকার? হ্যাঁ, আপনি আমার থেকে দূরত্ব বজায় রাখুন। এরকম অনেক কিছুই কথা বলতে থাকে পূজা মহারাজকে। মহারাজও চুপ করে সবটাই শুনতে থাকে। এরপরে পূজা বলে, দেখুন আপনি যদি বেশি কথা বলেন তাহলে কিন্তু আমি শপথ নিয়ে নেব। তখন মহারাজ বলে, দেখুন আমি এমনি দুটো প্রতিজ্ঞাতে অনেক জর্জরিত হয়ে আছি, তার মধ্যে যদি আপনিও শপথ নেন, না না আমি পারবো না, আমি কিন্তু এরপরে মরে যাব। মরে যাওয়ার কথা শুনে পূজা তখন মহারাজের মুখটা হাত দিয়ে চেপে ধরে। মহারাজ তাকিয়ে থাকে পূজার দিকে। পূজা তখন বলে, মরার কথা মুখে আনতে নেই। মহারাজ তখন পূজাকে বোঝায় যে তুমি সেই সকাল থেকে জল খাওনি, এরপরে যদি ডিহাইড্রেশন হয়ে যায় তাহলে কিন্তু স্যালাইন দিতে হবে, হসপিটালাইজড হতে হবে। মহারাজ হাত জোর করে পূজাকে বলে, পূজার হাতটা ধরে, প্লিজ লক্ষ্মীটি তুমি জলটা খেয়ে নাও। তখন পূজা বলে, উনিও তো সারাদিন জল খাননি। তখন মহারাজ বলে, আমার এসব অভ্যেস আছে, আমার নিজেকে টর্চার করা অভ্যেস আছে। তখন পূজা বলে, আমি কিন্তু আপনাকে টর্চার করতে চাই না। মহারাজ এরপরেও অনেক বোঝাতে থাকে পূজাকে। পূজা শোনে না, তাও কিছুতেই শোনে না। মহারাজ বলে, দেখো তুমি পড়াশোনাতে মন দাও, আর আমি খোকন স্যারকে বরঞ্চ ডেকে দিচ্ছি। তখন পূজা বলে, আমি খোকন স্যারকে ডেকে নিয়েছি। মহারাজ বলে, বাহ খুব ভালো, আমি তো এটাই চাই। নিজের কেরিয়ারে ফোকাস করো, নিজের জীবন গড়ার শপথ নাও। তোমাদের দাদার দোকান, তোমাদের মন্দির চত্বর, তোমাদের বাজার, সেগুলোকে বড় করার চেষ্টা করো। আচ্ছা তুমি তো জানো এখন কীরকম ডিজিটাল দুনিয়া। আচ্ছা তোমাদের ওই মন্দির চত্বরে বাজারের ওখানে কে কিউআর কোডটা প্রথম চালু করেছিল বলো তো? তুমিই তো। তাই আমি বলছি, এসব সাংসারিক কুটকাজারির মধ্যে তুমি থেকো না, নিজের কেরিয়ারটাকে গড়ো, নিজে ভালো হওয়ার শপথ নাও। নিজের চার্টার অ্যাকাউন্ট কোর্সটা কিভাবে কমপ্লিট করবে, কিভাবে ব্যবসায়ীদের সাথে মিটিং করবে, কিভাবে আরও উন্নতি করবে, সেই সমস্ত দিকে মন দাও না। তারপর বলে যে লাইভ অ্যাপে কিভাবে মানুষ পুজো দিতে পারবে, লাইভ পূজা অ্যাপ, এই সমস্ত কিছু বানাও। পূজা শুনে অবাক হয়, বলে লাইভ পুজো অ্যাপ, এই কথাটা বলতে মহারাজ একটু চুপ করে যায়। মহারাজ তখন মনে মনে ভাবে, এই লাইভ পূজা অ্যাপ, এই আইডিয়াটা তো বেশ ভালো। এই কথাটা মনে মনে ভাবতে থাকে মহারাজ, আর খুশি হয়ে যায়। পূজা প্রশ্ন করতে থাকে, লাইভ পুজোর অ্যাপ কি সেটা? মহারাজ বলে, আমি 1 সেকেন্ডে আসছি। তখন যেই মহারাজ যাবে, তখন মহারাজের হাতটা ধরে পূজা বলে, এত রাত্রে আর কোথাও যাওয়ার দরকার নেই, এমনিতেই বাড়ি ভর্তি আপনার শত্রু,
তখন মহারাজ একটু অবাক হয়, বাড়ি ভর্তি শত্রু মানে? কেন, মাধুরী দি, আপনার দাদা, আর? তখন মহারাজ বলে আর? তখন প্রিয়াঙ্কা দিদির নামটা বলে পূজা। মহারাজ তখন বলে প্রিয়াঙ্কা বৌদি? তখন পূজা বলে কেন, আপনি ওনার চোখে ঘৃণা দেখেননি আপনার প্রতি? তখন মহারাজ বলে হ্যাঁ আমি একটু দেখেছি, কিন্তু সেটা অন্য কোনো কারণেও হতে পারে। তখন পূজা বলে আপনি প্রিয়াঙ্কা দিদি থেকে একটু সাবধান থাকুন। মহারাজ তখন মাথা নাড়ায়। এদিকে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ফুলসজ্জার খাট সাজানো হয়েছে প্রিয়াঙ্কার, সাথে প্রিয়াঙ্কাকেও ফুলের গয়নায় সুন্দরভাবে সাজানো হয়েছে। কিন্তু প্রিয়াঙ্কা কেঁদেই চলেছে আর ভাবছে সেই ছোটোবেলাকার কথাগুলো। কারণ সোমনাথের হাতে যে ছেলেটির খুন হয়েছিল সেই ছেলেটি আর কেউ নয়, প্রিয়াঙ্কার নিজের ভাই। প্রিয়াঙ্কা সেই সমস্ত কথাই ভাবতে থাকে আর কাঁদতে থাকে। একটা ছোটোখাটো পরিবার ছিল প্রিয়াঙ্কার, যেখানে তার বাবা, মা, ভাই আর প্রিয়াঙ্কা ছিল। সেই সমস্ত কথা, সেই সমস্ত ছবিগুলো প্রিয়াঙ্কার চোখে ফুটে ওঠে। সোমনাথ আসে প্রিয়াঙ্কার কাছে, প্রিয়াঙ্কাকে সোনা বলে ডাকতেই প্রিয়াঙ্কা বাবা বলে ডেকে ওঠে। সোমনাথ বলে তোমার বাবার কথা মনে পড়ছে? প্রিয়াঙ্কা বলে খুব খুব মনে পড়ছে, আর দাদার কথাও। তখন সোমনাথ বলে তোমার লন্ডনের মাসির ছেলে? প্রিয়াঙ্কা চুপ করে যায়। প্রিয়াঙ্কা বলে লন্ডনের মাসি? তখন সোমনাথ বলে হ্যাঁ, তোমার বাড়িতেই তো আলাপ হয়েছিল। এই লন্ডনের মাসির নাম শুনলে প্রিয়াঙ্কা জানি না কেন অবাক হয়ে যায়। সোমনাথ বলে ওই তোমার জন্য হলুদের বাটি দিতে গিয়েছিলাম না, তখন আলাপ হয়েছিল। প্রিয়াঙ্কা বলে আমার বাড়িতে? তখন সোমনাথ বলে বারবার করে একই প্রশ্ন কেন করছো বলো তো? তখন সোমনাথ বলে তোমার বাড়ি ছাড়া আমি কার বাড়িতে যাব বলো তো? প্রিয়াঙ্কা অবাক হয়ে থাকে। সোমনাথ বলে তারপর যে হলুদের বাটিটা আমি কোথায় রেখেছি খেয়ালই পড়ছে না। এদিকে প্রিয়াঙ্কার মনে পড়ে যে মহারাজ হলুদের বাটিটা প্রিয়াঙ্কাকে দিয়েছিল। এদিকে মনে মনে মহারাজের কথাই ভাবতে থাকে যে আমি তোমার চরম শত্রু মহারাজ, তাতে তুমি আমার যতই শুভাকাঙ্ক্ষী হও না কেন, তুমি আমার দাদাকে খুন করেছো, আমাদের জীবন তুমি ওলট পালট করে দিয়েছো। যদিও জুবেনাইল হোমে তুমি ছিলে, কিন্তু সেটাই যথেষ্ট নয়। এদিকে দেখা যাচ্ছে সকাল হয়ে গেছে। শিবানী মাসিমাকে চায়ের কাপটা এনে দেয় মহারাজ। তারপর শিবানী মাসিমার সামনেই চেয়ার নিয়ে বসে মহারাজ আর বলে মাসিমা, আপনি আমাকে বলেছিলেন আমার সাথে আপনার কি কথা আছে, তারপর তো আর কিছু বললেন না। তখন শিবানী মাসিমা অমৃতাকে ডেকে বাচ্চাটাকে নিয়ে যেতে বলে। শিবানী মাসিমা তখন মহারাজকে বলে তোমাকে কিছু কথা জিজ্ঞাসা করব, কিছু মনে না করে যদি উত্তরটা দাও। মহারাজ বলে হ্যাঁ হ্যাঁ জিজ্ঞাসা করুন না, আপনি তো আমার গুরুজন, আমি কিছু মনে করব না। তুমি কি ছোটবেলায় জুবেনাইল হোমে ছিলে? মহারাজ তো এটা শুনে অবাক হয়ে যায়। মহারাজ বলে ও আপনিও জানেন, বলে হাসতে থাকে মহারাজ। আমার সম্পর্কে আপনার ইমপ্রেশনও তাহলে চেঞ্জ হয়ে গেল বলুন। শিবানী মাসিমা বলে আমাকে আর মিছরিকে বাড়ি পাঠাবার ব্যবস্থা করবে মহারাজ? মহারাজ বলে হ্যাঁ নিশ্চয়ই মাসিমা, তাছাড়া আমি চলে গেলে কল্যাণীও খুশি হবে। তখন মহারাজ বলে হ্যাঁ নিশ্চয়ই মাসিমা, আপনারা কিন্তু আবার আসবেন, এটা কিন্তু আপনাদেরই বাড়ি, আর কোনো প্রয়োজন পড়লে ফোন করবেন। মহারাজ বলে। শিবানী মাসিমা মনে মনে ভাবে এই ছেলেটা আমার ছেলেকে খুন করেছে, তাও আবার স্কুলে পড়তে, আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না। মহারাজ এত ভালো ছেলে, কিন্তু বিক্রমকে কেন সিঁড়ি দিয়ে ঠেলে ফেলে দিয়েছিল? তারপর শিবানী মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করে মহারাজ, বলে ভালো থাকবেন। তারপর শিবানী মাসিমাও বলতে যায় যে তুমিও। তখন মনে মনে ভাবে তোমায় আশীর্বাদ করব নাকি অভিশাপ দেব জানি না মহারাজ, দিয়ে ভাবতে ভাবতে চলে যায় সেখান থেকে। মহারাজ তখন বলে পূজা ঠিকই বলেছে, যখন থেকে শুনেছে আমার ভালো নাম ঋগ্বেদ মুখার্জি, তখন থেকে এই মাসিমা আর প্রিয়াঙ্কা বৌদি অদ্ভুত ব্যবহার করছে আমার সাথে। কিন্তু কে দেখা যাচ্ছে পূজা বাইরে থেকে বাড়ি ফিরেছে। তখন মহারাজ বলে চলবে নাকি হালকা করে? তখন পূজা বলে কি? মহারাজ বলে না না, এই যে জল অল্প করে। পূজা তখন কিছুতেই নেয় না। মহারাজ বলে ডিহাইড্রেশন হয়ে যাবে তো, কি না বলছেন? পূজা তাও শোনে না। তখন বলে এ তো ভারী জ্বালাতন। পূজা তখন বলে জ্বালাতন? কিসের জ্বালাতন? আপনাকে কে বলেছে আমার জন্য অন্ন জল ত্যাগ করতে? মহারাজ তখন পূজাকে ভাঙিয়ে বলে। পূজা বলে আপনি আমাকে ভেঙাচ্ছেন? মহারাজ বলে দেখবেন, সবাইকে বলে দেবো দেখবেন। তখন চিৎকার করে করে বলতে থাকে এই যে এখানে পৌরাণিক কাহিনী চলছে, অন্ন জল স্পর্শ করবো না, এই সমস্ত বলে চিৎকার করতে থাকে। পূজা বলে চিৎকার করছেন কেন? মহারাজ তখন বলে অন্ন জল স্পর্শ করতে হবে, করতে হবে, এরকম ভাবে স্লোগান দিতে থাকে। পূজা বলে আপনি থামবেন? মহারাজ বলে না আমি থামবো না, বলে চুপ করুন বলছি, মানে কিছুতেই চুপ করবো না। এরকম ভাবে চলতেই থাকে তাদের মধ্যে। আচ্ছা পূর্ণিমা চলে আসে, বলে কি হলোটা কি হচ্ছে এখানে? তখন পূজা বলে হলো তো দেখা যাচ্ছে মিছরি খেলা করছে। তাকে দেখে তখন পূর্ণিমা বলে উফ, এরা এখনো এখান থেকে যায়নি। তখন চলে আসে ওখানে প্রিয়াঙ্কা, সোমনাথ। বলে এরকম করে বলো না মা প্লিজ, ওরা তো চলে যাবে, জয়ন্তরা সবাই ওদেরকে ছেড়ে দিয়ে আসবে গ্রামের বাস ধরানোর জন্য। পূর্ণিমা বলে থ্যাংক ইউ মহারাজ যে ওদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করলি, কিন্তু দেখিস ফেরত না চলে আসে আবার ওরা। পূজা আর মহারাজের তো এসব কথা একদম ভালো লাগে না, আর সব থেকে বেশি যার ভালো লাগে না সে হচ্ছে প্রিয়াঙ্কা। মনে মনে ভাবতে থাকে আমার নতুন সংসার সুখের হবে না, কিছুতেই না, সবকটা বাজে লোক এই বাড়িতে ঘুরঘুর করছে। মহারাজও মনে মনে ভাবতে থাকে মায়ের সামনে সন্তানকে অপমানিত হতে দেখলে কারই বা ভালো লাগে। পূজা প্রিয়াঙ্কার চোখ দেখে মনে মনে ভাবে প্রিয়াঙ্কা দিদির চোখ দেখে মোটেও ভালো লাগছে না। এদিকে মিস্টার মাথা গরম তো আমার কথা মনে কিছু বুঝলেনই না, কিছু ভাবলেনই না। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন এক পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে।